ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকর। আজকে আপনাদের জন্য মৃন্ময় মাহাতোর লেখা রয়েছে ডাব্লিউএল ইউনিভার্স থেকে বিশ্বনাথ দ্বিতীয় ভাগ, যেটাতে রয়েছে মোট 7টা অধ্যায়। আজকের এই গল্পটি কেবল প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের জন্য। আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দেবেন আর আরও এই রকম গল্পের জন্য আমাদের সাথেই থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। বিশ্বনাথের জ্ঞান ভিত্তি চারিদিকে তাকালো সে। সামনে মহন্ত পড়ে রয়েছে, সে এখনো পর্যন্ত অজ্ঞান। বিশ্বনাথ ডাকতে থাকলো, ওঠো মহন্ত, ওঠো ওঠো মহন্ত। উঠে গিয়ে একটু পানীয় জল এনে ছিটকে দিল তার মুখেতে। মহন্তের জ্ঞান ফিরল। স্যার, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ মহন্ত, আমি ঠিক আছি, তবে ওর টার্গেট এবার বর্মা। আমাদের ওনাকে বাঁচাতে হবে মহন্ত। তুমি কি জানো ওর বাড়ি কোথায়? রোকা রোডের সামনে। তো চলো, তাড়াতাড়ি চলো। রোকা রোডের সামনে এসে বাইক থামালো মহন্ত। বিশ্বনাথ নেমে চারিদিকে তাকালো, বলে উঠল, বাড়ি জানো? তিনি নামী একজন ব্যবসায়ী, বিখ্যাত একজন মানুষ তিনি। তাহলে তাড়াতাড়ি করো মহন্ত, কারণ আমাদের হাতে বেশি সময় নেই। যে কোনো স্বাদ নিতে পটু, ভালো করে লক্ষ্য রেখো, আমাদের আশেপাশেই সে রয়েছে। মহন্ত বিশ্বনাথের সামনে এসে বলল, ওই 3 তলার বাড়িটি ওনার। হঠাৎ একটি মহিলা হুঙ্কার দিয়ে উঠল। আরে বিশ্বনাথ এবং মহন্ত সেদিকে তাকালো। আমার ডেরায় পুলিশ কেন? মহন্ত বিশ্বনাথের দিকে তাকালো। একটা কেস হাতে নেওয়া আছে, তাই এখানে এসেছি। কিন্তু আপনার ডেরা মানে? সিন্ধু মাসির পেছনে কিছু কিছু লোক দাঁড়িয়ে রয়েছে। হাসতে থাকলো তারা। আরে মাসির ডেরায় দাঁড়িয়ে মাসির ডেরা জানে না। মহন্ত লক্ষ্য করলো বিশ্বনাথের চোয়াল শক্ত হয়ে এসেছে। তবুও বিশ্বনাথ শান্ত ভাবে বলল, কেসটা সলভ করে নি, তারপর আপনার সাথে কথা বলছি মাসি। মৃণাল, মাসি, মনে হচ্ছে চামচেরা দায়িত্ববান। থাক মাসি, ওর কাজ করুক। সিন্ধু মাসি, যা যা, নতুন তো, আস্তে আস্তে সব বুঝতে পারবি। কাজে মন দে, এই কাজগুলোই শেষে অকাজ মনে হবে। এ চল রে। এই বলে তারা চলে গেল। এনারা কারা মহন্ত? আমাকে সবার প্রথমে এদের ফাইল দেবে, সব কটা কাজতে পড়বো। বাদ দিন স্যার, এখন যেটা আমাদের প্রয়োজন সেটাই মন দিন। এই বলে বাড়ির কাছে এসে দাঁড়ালো। মহন্ত একবার বিশ্বনাথের দিকে তাকালো, তারপর কলিং বেলটি দাবালো। কিছুক্ষণ পরেই একটি মধ্যবয়স্ক লোক বেরিয়ে এলো। বিশ্বনাথ লোকটির দিকে তাকালো। আমি আইপিএস অফিসার বিশ্বনাথ ব্যানার্জি, আর ইনি মহন্ত ঘোষ, আমার প্রিয় বন্ধু। আসুন আসুন, আমি আভাস পেয়েছি অনেক আগেই। আমার সাথে গত দিন থেকে খারাপ হয়েই যাচ্ছে। বিশ্বনাথ একটু ভুরু কুঁচকে লোকটির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। আমাদের সামনেই কোণে দাঁড়িয়ে এক অন্য সাজে রয়েছে। লোকটি মুচকি হাসি দিল, বলে উঠল, এবারও ফেল হয়ে গেলি তোরা, তুই বিশু। বিশ্বনাথ অবাক হলো খুবই। বিশু নামটা কেবল তার মা ডাকে। তৎক্ষণাৎ একটি কালো গ্যাস সম্মুখে ভাসতে থাকলো। এতটাই ধোঁয়া সৃষ্টি হলো সেটা থেকে যে সামনে আর কিছুই দেখা গেল না। প্রখর রৌদ্রেও কালো ধোঁয়াতে বিশ্বনাথ আর মহন্ত দেখতে পেল না কিছুই। স্যার স্যার, এটা তো মনে হয় মিথেন গ্যাস। না, এটা তৈরি করা হয়েছে, এটা আমাদের চোখকে ফাঁকি দেবার জন্যই ছড়িয়ে এসেছে। স্যার, এটাতে কোনো ক্ষতি হবে না তো? বিশ্বনাথ চোখ বুজে চুপ হয়ে থাকলো। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সোজা বাড়ির ভেতর প্রবেশ করলো। মহন্ত এক লাফে বাড়ির ভেতরে প্রবেশ করলো। তাড়াতাড়ি খোঁজো মহন্ত, দীপক বর্মা কোথায়, দেখো তাড়াতাড়ি। মহন্ত রুমে রুমে গিয়ে নিরীক্ষণ করতে থাকলো। বিশ্বনাথও নিরীক্ষণ করতে থাকলো,
কিন্তু চারিপাশ নিরীক্ষণ করার পরেও তারা ব্যর্থ হলো। বিশ্বনাথ একটি চেয়ারে বসে সিগারেট জ্বালিয়ে এক টান মারল। তবে স্যার উনি খুন হয়নি। যাক শান্তি। এত সহজে তো নয়। আলমারি, পালঙ্ক, এমনকি প্রত্যেকটা রুম দেখা হয়েছে, তবে কোথায় তার লাশ থাকতে পারে? আপনি তাকে একদম মরা বানিয়ে দিচ্ছেন স্যার। নিঃসন্দেহে ওনাকে খুন করা হয়েছে, কিন্তু এবারের খুনটা একটু আলাদাভাবে করেছে খুনি। খেলার মাধ্যমে খুন করেছে সে। মহন্ত, ফ্রিজটা ওপেন করো। মহন্ত দ্রুত পায়ে গিয়ে ফ্রিজ ওপেন করতেই চোখ বড় বড় হয়ে এলো তার। আলতো আলতো ভাবে বলে উঠল, স্যার 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 দীপক বর্মা। বিশ্বনাথ আর একবার সিগারেটটা টান মেরে উল্টো দিকে মুখ ঘুরিয়ে বলল, জানতাম ও এরকমটা করেছে, কিন্তু আমার মাথায় এখনো এটা ঢুকছে না, আমার মায়ের ডাক, নাম ও জানলো কিভাবে। বিশ্বনাথ এবার সন্দেহের দৃষ্টিতে মহন্তের দিকে তাকালো। ভাবলো, আমাকে সাবধানে থাকতে হবে। বিশ্বনাথ একটি গলিতে দাঁড়িয়ে রয়েছে। রাস্তার ধারে দাঁড়িয়ে এক মনে কি সব ভেবে চলেছে আর সিগারেট টান মেরে যাচ্ছে। কোনো কাজে মন বসলে বিশ্বনাথের দৃঢ়তা আরো বেশি প্রখর হয়ে ওঠে। যতক্ষণ না কেসটা সলভ হচ্ছে তার মন অস্থির আর চঞ্চল থাকে। হঠাৎ বিশ্বনাথের কাছে একজন বৃদ্ধ ভদ্রলোক এসে দাঁড়ান। মুখে পাকা গোঁফদাড়ি। ধীরভাবে বৃদ্ধটি বললেন, খরার কারণে গ্রামে জন্মগ্রহণ করেও বিদেশ জন্মে গিয়েছে ভায়া, তাই শহরে পালিয়ে এসেছি। বিশ্বনাথ তার একটা কথাও ঠিক মতো বুঝতে পারল না। কৌতূহলী হয়ে বলে উঠল, খোড়া গ্রামে? হ্যাঁ ভায়া, তবে এ খরা সে খরা নয়, এটা হচ্ছে গিয়ে জমের দুয়ার এক কথায়। বিশ্বনাথ অবাক হলো। বিড়ি হবে ভায়া, বিড়ি? না, তবে আমি পাশের দোকান থেকে নিয়ে আসছি। থাক থাক, লাগবে না, থাক। তুমি যেটা টেনে চলেছ ওটাই দাও। বিশ্বনাথ আর একটি সিগারেট বের করে জ্বালিয়ে বৃদ্ধ লোকটিকে দিল। বৃদ্ধ লোকটি একবার টান মেরে বলে উঠলেন, গ্রামের নাম হাতিশপুর। অনেক মানুষের বসবাস ছিল ওখানে। একজন শিক্ষিত মানুষকে দেখেছিলাম ভায়া, যে নিজের পরিবারকে আগলে রাখতে চেয়েছিল, দুটো অন্যের জন্য টিকে থাকতে চেয়েছিল, কিন্তু সেই ফাজিলগুলো তাকে থাকতে দিল না। কে সে? ছেলেটির নাম পরে জানতে পারবে তুমি, তার আগে গ্রামে তার প্রাধান্যটা বুঝে নাও ভায়া। গ্রামের প্রতিটি লোক তাকে খুব স্নেহ করত, শ্রদ্ধা করত, কারণ ছেলেটি ছিল সত্যিকারের শিক্ষিত। সে পড়াশুনো করেছিল কলকাতা শহরের বিশ্ববিদ্যালয়ে। এখানেরই ছাত্র ছিল সে, কিন্তু গ্রামের জলের প্রকল্পের জন্য তাকে দৌড়াতে হয় গ্রামে। পঞ্চায়েতের কিছু ছোকরাদের নজর পড়ে আমাদের গ্রামের ওপর। তারা চেয়েছিল আমাদের গ্রামের মাটিতে লোকেদের জীবিকা উঠিয়ে দিয়ে ফ্যাক্টরি করবে। সেই মতো প্রথম ভালোভাবে বলে এলেও পরবর্তীতে ঝামেলা তৈরি করে। আমরা গ্রামবাসীরা কেউই মেনে নিতে পারছিলাম না। বলো ভাইয়া, এটা কি উচিত? একদমই না। প্রশাসনের হাত ধরলেন না কেন আপনারা? পুলিশ হাতে ছিল ওনাদের। গ্রামের খবর বাইরে আসতে পারতো না। কঠোরভাবে নির্যাতন শুরু করে। গ্রামের হক কর্তা রূপে ছেলেটা সাহস দেখায়, কিন্তু চোখের সামনে তার বয়স্ক মা বাবাদের গুলি করে শয়তানটা।
আর গ্রামের কিছু মেয়েদের ওরা বন্ধু বান্ধব মিলে ঘৃণ্য ভাবে। বৃদ্ধ লোকটি আর বলতে পারলেন না, চোখে জল এসে গিয়েছে তার। তবুও যেন নিজেকে শক্ত করলেন তিনি, বলে উঠলেন, ছেলেটি গ্রামের মানুষদের অনেক রক্ষা করার চেষ্টা করে ভায়া, বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সেই রাতে প্রত্যেকটা গ্রামবাসীকে এমন ভাবে সরিয়ে মেরে ফেলে যেটার ধারণা কল্পনার বাইরে। পুলিশ সব জানতো, সবটা জানতো, কিন্তু কোন রকম পদক্ষেপ নেয়নি। লাশগুলোকে বড় বড় ট্রাকে করে অনেক দূর নিয়ে যায়, যেটা আমি জানি না। একটা গ্রাম মানে একটা বড় এলাকা, একটা সুন্দর পরিবার, এটাই মানতাম আমি। তবে কাহিনীটা যতটা ছোট করে বলেছি ততটা ছোট নয়। অনেক মানুষের আবেগ ছিল, অনেক মানুষের কিছু করার স্বপ্ন ছিল, আবার ছোট ছেলে মেয়েদের শিক্ষার স্বপ্ন ছিল। বাইরে বসে বসে তারা বড় বড় নার্স অফিসার হওয়ার স্বপ্ন দেখত, কিন্তু এক মুহূর্তে শয়তানগুলো সবটা ছিনিয়ে নিল, সব ছিনিয়ে নিল। বিশ্বনাথের চোখ ছলছল হয়ে এলো, বলে উঠল, ফাইলগুলো এখনো আছেই, তাই না? সব ধামা চাপা দিয়ে দিয়েছে। তোমার আগের অফিসারটা যে অত্যাচারী ছিল। বিশ্বনাথ অবাক হয়ে বলল, আমার বাবাও একজন অফিসার ছিলেন, কিন্তু 1 মিনিট, আপনি কিভাবে জানলেন আমি অফিসার? আমি সব জানি ভায়া, ভগবান তোমায় অনেক আশীর্বাদ করুন। আমি প্রথমে ভেবেছিলাম তুমিও বাকিদের মতো অত্যাচারী হবে, বাকিদের মতো ঘুষখোর হবে। তুমি একজন শ্রেষ্ঠ অফিসার, সিভিল পোশাকে ঘোরো আর নিজের দায়িত্ব মেনে চলো তুমি, এটাই অনেক। কিন্তু আমি নিজের পথ এখনো খুঁজেই পাচ্ছি না, এক কষ্ট যেন চেপে বসেই আছে। সব ঠিক হয়ে যাবে ভায়া। আচ্ছা, এখন তবে আমি আসি। এই বলে আস্তে আস্তে ধীর গতিতে বৃদ্ধ লোকটি চলে গেলেন। বিশ্বনাথ তার যাওয়ার দিকে চুপ হয়ে তাকিয়ে থাকলো। বৃদ্ধ লোকটির এই রকম করুণ কাহিনী শুনতে শুনতে সে ভুলেই গিয়েছে অনেক প্রশ্ন তাকে করার ছিল। বৃদ্ধ লোকটি যখন দূরে গিয়ে ভিড়ের মাঝে মিলিয়ে যান, তখন বিশ্বনাথের খেয়াল হলো এটা। অনেক প্রশ্ন তার মাথায় ঘুরপাক খেতে থাকলো। বিশ্বনাথ রুমে এক মনে দেওয়ালের দিকে তাকিয়ে রয়েছে। সন্দেহ তার চতুর্দিকের মানুষের প্রতি হচ্ছে, যেন কেউ তাকে সব সময় নজর রাখছে, এটাই মনে হচ্ছে বিশ্বনাথের। বলে উঠল, আমার নাম সে জানে, তার আবার ডাক নাম। আমার মাকেও সে তাহলে কাছ থেকেই জানে। এ কে হয় আমার? নাকি মোহন্ত? নাকি থানার কেউ খবর দিচ্ছে? নাকি সবাইকে সন্দেহ হচ্ছে আমার। এই বলে চেয়ারে বসে পড়ল, চোখ বন্ধ করলো বিশ্বনাথ। একটি গভীর নিঃশ্বাস টেনে আস্তে আস্তে ছাড়ল। আস্তে আস্তে চোখের পাতা খুলে জানালার প্রান্তে তাকালো। তুমি যেই হও না কেন, আমি জানি তুমি জানলার পাশে রয়েছো। আমার চোখকে ফাঁকি দিতে পারবে না তুমি। এই বলে দ্রুত গতিতে হেঁটে হেঁটে বাইরে এসে দেখতে পেল একটি লোক দূরে দাঁড়িয়ে রয়েছে। ঘুটঘুটে অন্ধকারে তার চেহারা দেখতে পেল না বিশ্বনাথ, কিন্তু ছায়ামূর্তিটি দেখতে পেল সে। রিভলভার বের করলো বিশ্বনাথ, তাক করলো লোকটির দিকে। লোকটি বলে উঠল, অনেক বুদ্ধি মানতে হবে তোর বিশু, কিন্তু তোর চোখের সামনে এসে বুড়ো রূপে কত কাহিনী শোনালাম, মনে কর একটু। বিশ্বনাথ থমকে গেল। বৃদ্ধের মুখমণ্ডলটি স্মরণ হলো তার। চেঁচিয়ে বলে উঠল, তুমি কে? তুমি আমার ডাক নাম জানো কিভাবে? কে তুমি?
সামনে ঘটে চলেছে বহু রহস্যের সমাহার, খুঁজেও নিখোঁজ হচ্ছ, বলিব কিভাবে তাহলে দুঃখের বাহার। খুনির পেছনে দৌড়াচ্ছ বারে বার, খুনি যে রয়েছে সামনে তোমার, এবার বুঝে নে বিশু। বিশ্বনাথ চুপ হয়ে গেল। ছায়ামূর্তিটি দূরে চলে যেতে থাকলো। বিশ্বনাথ যখন ওই প্রান্তে তাকালো আর দেখতে পেল না। কথার তাৎপর্য জটিল, তবে উত্তর আমার কাছেই ঘোরাঘুরি করছে, আমার সামনে। অর্থাৎ এই খুনি? না না, এভাবেই না। তবে এই ভেবে একটি শিকারের ধরিয়ে এক টান মারল। সকালে পুলিশ স্টেশনে বিশ্বনাথ ফাইলগুলো ঘেঁটে চলেছে। একবার একটা ফাইল ঘাঁটে তো একবার একটা ফাইল। মহন্ত বলে উঠল, স্যার, এভাবে কেন স্যার? কেন এরকম ভাবে? মহন্তের দিকে বিশ্বনাথ ভুরু কুঁচকে তাকালো। মহন্ত চুপ হয়ে গেল। বিশ্বনাথ পুনরায় ফাইল চেকিং শুরু করতে থাকলো। অবশেষে একটি ফাইল হাতে নিয়ে বলল, এই ফাইলটা দরকার। এটা পুলিশ মহলে কত কাণ্ড ঘটে গিয়েছে জানো তুমি? এটা ওই খুনি প্রতিশোধ নিচ্ছে শুধু। হাতিসপুর, ঢাকা পড়ে গেছিল, হাতিসপুরের কাহিনী। আচ্ছা দেখুন স্যার, সঙ্গে আমিও যাব। না, আমি একাই যাব ওই গ্রামে। এই বলে বিশ্বনাথ চলে গেল। মহন্ত চুপ হয়ে রইল। বাইকে যেতে থাকলো বিশ্বনাথ। আজ তার মনে রয়েছে অনেক সংশয়। চারি প্রান্তে কাউকেই সে বিশ্বাস করতে পারছে না। হাতিসপুরে পৌঁছে বিশ্বনাথ দেখলো সেখানে আর গ্রাম নেই। রয়েছে অনেক বড় বড় কলকারখানা, দূরে বিশাল ফ্যাক্টরি। চোখ ছলছল হয়ে এলো বিশ্বনাথের। ভেবে উঠল, তবে সেই লোকটি ঠিকই বলেছিল। সে নিজে এসে তার গ্রামের কাহিনী শুনিয়েছে। তার মানে ওর টার্গেট। এই বলে ফাইলটি খুলে দেখতে থাকলো। শেষ স্বাক্ষর রয়েছে শুধু আর এক ব্যক্তির, সূর্যনারায়ণ বর্মা। বিশ্বনাথ বলে উঠল, আমাকে এনাকে বাঁচাতে হবে, নয়তো অ্যালেক্স এনাকেও মেরে দেবে। এই বলে বাইক স্টার্ট দিল। বিশ্বনাথ এসে হাজির হলো সূর্যনারায়ণের ডেরায়। সূর্যনারায়ণ সিংহাসনের ন্যায় একটি বড় চেয়ারে বসে কালো সিগারেট টেনে যাচ্ছে। তার এক সহকারী তার কানের কাছে এসে বলল, বস, নতুন অফিসারটা এসেছে যে আমাদের ছেলেদের জেলে বন্দি রেখেছে। বিশ্বনাথ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। সূর্যনারায়ণ বিশ্বনাথের দিকে তাকিয়ে বলে উঠল, কিরে, সরকারের পোষা চামচে, আইন অনুযায়ী আমার ছেলেদের আটকে রেখে দিলি আর নিজে এসেছিস। মরতে চাস নাকি? কি মনে হয় ভয় পাই আমি? মাথায় রাখুন, আপনি এক খুনি আপনাকে টার্গেট করে রেখেছে, শিকার আপনি ওর। সূর্যনারায়ণ হেসে বলল, কি বলছিস? আমি? এই অফিসার, তুই জানিস আমি কত বড় মাফিয়া, কত বড় ডন? আরে প্যান্টে হিসু করে নেয় পুলিশ আমার নাম শুনলে। আর তুই কিনা বলছিস এক অচেনা খুনি আমাকে মারবে, সূর্যনারায়ণকে? এই বলে হাসতে থাকলো সূর্যনারায়ণ। তার সমস্ত সহকারীগণও হাসতে থাকলো। পিঠ কেটে দেওয়ালে নাম লিখে দিচ্ছে সেই খুনি। এবার আপনি ওর শিকার, শেষ শিকার। আইনি ব্যবস্থা অনুযায়ী আপনাকে বাঁচানো আমার দায়িত্ব। কিন্তু এই খুনি যদি না থাকতো, আর এই পুলিশ পোশাকটা যদি আমি না পরে থাকতাম, তবে আমি আপনাকে জমের দুয়ারে দেখিয়ে দিতাম। এই অফিসার, মুখ বন্ধ করুন, চিন্তা নেই, আপাতত আমি আপনার রক্ষাকর্তা। সূর্যনারায়ণ কিছুক্ষণ চুপ থাকলো, তারপর বলে উঠল, ঠিক আছে অফিসার, নাম কি তোর? বিশ্বনাথ ব্যানার্জি। আয় কাছে আয়। বিশ্বনাথ নির্ভয়ে আস্তে আস্তে এসে দাঁড়ালো সূর্যনারায়ণের সামনে। তোকে আমার পছন্দ হয়েছে, তোর দম আছে অফিসার, তাই তোকে টাকা দিয়ে ছোট করবো না। বল কি খাবে? কিচ্ছু খাবো না। সূর্যনারায়ণ উঠে দাঁড়িয়ে বলল, তাহলে তুই বলতে চাইছিস সে খুনি শিকারের পর আমি? তো এবার কি করা উচিত? আমি আপনার সাথে সাথে থাকবো, আপনার লোক সেজে। সেই খুনি আমাদের আশেপাশেই রয়েছে, তাই সতর্ক থাকতে হবে, পুরোপুরি সতর্ক। ঠিক আছে অফিসার, তাই হবে। এই কেউ একে একটা সিভিল পোশাক দে। বিশ্বনাথ চুপ থাকলো।
রাত্রির সময় বিশ্বনাথ ছাদে পায়চারি করে চলেছে। একটা লোকও রয়েছে পাহারাতে। বিশ্বনাথ ভাবল, এদের এত গার্ড আমার চোখ থেকে কিছু ফাঁকি দিচ্ছে না তো? চেয়ারে বসলো বিশ্বনাথ। ভাবতে থাকলো গভীরভাবে। প্রথম থেকে শুরু থেকে সব কিছু তার কাছে পেঁচালো এক জালের মতো লেগে যাচ্ছে। বিশ্বনাথ বহুক্ষণ চুপ থেকে ভেবে চলেছে। হঠাৎ বড় বড় চোখ করে বলে উঠল, আরে তবে এটা? দূরের লোকটি। কি হলো বিশু? বিশ্বনাথ আস্তে আস্তে দূরে অন্ধকারে দাঁড়িয়ে থাকা লোকটির দিকে তাকালো, যে সিভিল পোশাকে আর মুখে মাস্ক নিয়ে আছে। আলোর একটু একটু আভা তার কাছ পর্যন্ত হালকা হালকা এসেছে। এত দেরি লাগলো আমাকে খুঁজে নিতে? বিশ্বনাথ বলে উঠল। মোহন্ত? লোকটি আস্তে আস্তে ঘুরে দাঁড়ালো, হাসি দিতে দিতে বলে উঠল, ঠিক ধরেছেন স্যার, আমি এই গল্পের মূল ভিলেন। তুমি তাহলে প্রথম থেকে করেছিলে এসব? আস্তে আস্তে মুখের মাস্কটা খুলে দিল মহন্ত। মুচকি হেসে দিল। মুখেতে হালকা হালকা আলোর আভায় মুচকি হাসিটি বিশ্বনাথ ভালোভাবেই লক্ষ্য করল। সময় হয়েছে স্যার, এবার আপনাকে মরতে হবে। প্রিয় স্যার আমার, আমি সহজ করে বুঝাচ্ছি আপনাকে বিশু বাবু। মেয়েটাকে ছিল আমার দাদা অ্যালেক্স, ভালো নাম কিরণ। পুরো প্ল্যানটা আমার ছিল। আমার দাদাও রাজি হয়ে যায় আপনাকে ফাঁদে ফেলার ট্রিক্স। আপনাকে প্রথমে তো মেরে ফেলার জন্যই করেছিলাম এই চেষ্টা। মেয়েটাকে শিকার বানিয়েছিলাম যাতে পরবর্তীতে আপনাকে মেরে ফেলা যায়। পথের কাঁটা হয়ে এসেছিলেন আপনি। আপনাকে বর্মার বাড়িতেই টপকে দিতে পারতাম। বিশ্বাস করুন, সেদিনেই টপকে দিতাম, কিন্তু প্ল্যান চেঞ্জ করে দিই। অন্য দিক দিয়ে বিচার করলে আপনি খুবই চালাক। বিশ্বনাথের চোয়াল শক্ত হয়ে এলো। জানেন স্যার, এই বিশু নামটা আমি তো খুব সহজ ভাবেই জেনে যাব, তাই না? কারণ আমি আপনার মায়ের সাথে আপনার কথা বলা সবটাই তো আমি খেয়াল রেখেছিলাম। আমি আপনার পাশে পাশে ছিলাম, তাই না? সবটা আমি লক্ষ্য রেখেছিলাম আপনার। আর তুই খবর দিদিস ওই লোকটাকে, তাই তো? মহন্ত হেসে হেসে বলল, যা, আপনি এটাও ধরে নিলেন স্যার। আপনি খুব চালাক স্যার। না না, আপনাকে বাঁচিয়ে রাখা ঠিক হবে না। আপনাকে আমি নিচে যেতে দেব না, কারণ আসল কাজ তো ও করবে। মানে তোরা পুরো প্ল্যান সাজিয়ে দেখ। এই বলে দৌড়ে নামতে যাবে, অমনি মহন্ত এক লাথি মারল বিশ্বনাথের পিঠে। বিশ্বনাথ দৌড়ে গিয়ে ঠিকরে পড়ল। মহন্ত একটি ছুরি বের করে বলল, অজ্ঞান হয়েছিলাম, ওটাও প্ল্যান করা ছিল আপনাকে বিশ্বাসে নিয়ে আসার জন্য। বিশ্বনাথ আস্তে আস্তে উঠে আবার দৌড়াতে যাবে সিঁড়ির প্রান্তে, সোজা ছুরি ঢুকিয়ে দিল পিঠে মহন্ত। কোথায় যাচ্ছেন স্যার? এত তাড়া কিসে? মহন্ত ছুরিটি বের করে আবার ঢুকিয়ে দিল। বিশ্বনাথ কনুই দিয়ে খুব জোরে আঘাত করলো মহন্তের মাথায়। দূরে গিয়ে পড়ল মহন্ত। বিশ্বনাথ মাটিতে হাঁটু গেড়ে পড়ে গেল। মহন্তের ঠোঁট কেটে গিয়েছে, রক্ত পড়ছে। তবুও হেসে হেসে উঠে দাঁড়িয়ে বিশ্বনাথের কাছে এসে দাঁড়ালো, বলল, সময় শেষ আপনার স্যার। এই বলে সজোরে ঘুষি মারল বিশ্বনাথের গালে। বিশ্বনাথ দূরে গিয়ে পড়ল। মহন্ত ঘাড় ফুটিয়ে বলে উঠল, মরতে থাকুন স্যার, ওদিকে না হয় সূর্য নারায়ণের নরক প্রাপ্তি হলো। বিশ্বনাথ ব্যথাতে ছটফট করতে থাকলো, বলে উঠল, মা মা মা। তোমার বিশু আজ বড় বিপদে যে। মা, আমার মা মা। শত্রুদের আক্রমণ, তারি পরাক্রম। মা, বিশুর সাহস কেবল তুমি যে। খোকা খোকা। মিমি তার পাশে ঘুমিয়েছিল। হৈমন্তী দেবীকে এইভাবে উঠতে দেখে সে তৎক্ষণাৎ উঠে বসে বলে উঠল, কি হলো আন্টি, কি হলো? একটা দুঃস্বপ্ন দেখলাম। আমার খোকা
আমার খোকা বিপদে রয়েছে, এক্ষুনি কল করো ওকে। মিমি তাড়াতাড়ি কল লাগালো। হয়তো নেটওয়ার্ক নেই আন্টি, আপনি চিন্তা করবেন না, বন্ধু বিশ্বনাথের কিচ্ছু হবে না। বিশু, তার যেন কিছু না হয় ঠাকুর, রক্ষে করো তাকে, রক্ষে করো। বিশ্বনাথ যন্ত্রণাতে ছটফট করতে থাকলো। মনে হতে থাকলো, কথা দিচ্ছি বোন, আমি ওই পাপীকে ছাড়বো না, তার উচিত দণ্ড আমি দেব। হ্যাঁ, ভরসা আছে দাদা। চোখ মেলে তাকালো বিশ্বনাথ। আস্তে আস্তে উঠে দাঁড়ালো। রক্ত গড়িয়ে পড়ছে। মা, বলে উঠলো, আমি এদের উচিত শাস্তি দেব মা। তোমার খোকা এদের শাস্তি দেবে। নাসিয়া, আমি থাকি বা না থাকি, কিন্তু তোমার দাদা তোমাকে দেওয়া কথা রাখবে, কারণ বিশ্বনাথ কথার খেলাপ করে না। সূর্যনারায়ণ হঠাৎ চোখ খুলে তাকাতেই একদম মাথার কাছে বসে থাকতে দেখলো একটা রোগা ব্যক্তিকে। সূর্যনারায়ণ চমকে গিয়ে উঠে বসলো। চিৎকার করবি না, একদম চিৎকার করবি না, নয়তো এই ছুরি দিয়ে তোর পেট ফুটো করে দেব। এবার শোন, আমি একটু একটু করে কথা বলবো, আর এই ছুরিটা ঢুকতে থাকবে তোর বুকে। রাজি? রাজি তো? মহন্ত প্রবেশ করলো। লোকটি বলে উঠলো, কি রে, কাজ খতম নাকি তোর পেটে ওটা ঢুকাবো? আরে কিরণ দাদা, আমি কি তোমার কথা না শুনে থাকতে পারি? এর চামচেগুলোকে খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর ওই বিশ্বনাথ, ওকে তো লাশ বানিয়ে দিয়েছি আপাতত। আরে জানি জানি তুই আমাকে কতটা মানিস, তাই তো ওই বাড়িতে তোকেও ঘুম পাড়িয়েছিলাম। আমি জানতাম ওখানে সিসি ক্যামেরা আছে, তাই তো একটু অ্যাক্টিংও করি তোর সাথে, তোর গলায় ছুরি বসিয়ে। এবার বল, একে ডেট করবো কিনা? তুই যেটা বলবি সেটাই করব। মেরে দাও দাদা, এ আমাদের গ্রামটাকে ধ্বংস করে দিয়েছিল, বাবা মাকে আমার চোখের সামনে মেরে দিয়েছিল। একে যন্ত্রণা দিয়ে দিয়ে মারো। কিরণ ছুরিটি আর একটু ঢুকিয়ে দিল। ঠিক তখনই মহন্তকে ঘুষি মারলো একজন। দূরে ঠিকরে গিয়ে পড়ল। সূর্যনারায়ণ হুম হুম করে চলল ব্যক্তিটিকে দেখে। এই যে আমাদের সোনা অফিসার, আর এক পা এগোলেই একে ডেড করে দেব, তারপর তুইও কাঁদতে থাকবি নিজের দায়িত্ব পালন করতে পারিসনি বলে। কিরে বিশু, হ্যাঁ কি কি হবে এবার তোর? মহন্ত আস্তে আস্তে উঠে হাসতে থাকলো। বলে উঠলো, আপনি এখনো মরেননি স্যার, কি যে করেন, মরে যেতে পারতেন। বিশ্বনাথ বলে উঠলো, ভালো কথা বলছি, ওনাকে ছেড়ে দে, নয়তো তোরা আমার তাণ্ডব লীলার শিকার হয়ে পড়বি। সাবধান। মহন্ত নেচে নেচে এসে মারতে যাবে, অমনি বিশ্বনাথ মহন্তের গলা চেপে ধরল। কিরণ, মেরে ফেল ভাই, ওকে একদম মেরে ফেল। মহন্ত বিশ্বনাথের কাঁধে দুটো পা দিয়ে চড়ে গেল এক নিমেষের মধ্যে এবং সজোরে দূরে নিজে নিজেই ছিটকে গেল। বিশ্বনাথ দূরে গিয়ে পড়ল। মহন্ত মাটিতে দাঁড়িয়ে নেচে নেচে বলল, লে 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 লে, মজা মজা মজা, লে 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 লে, হনুধর হনুধর। বিশ্বনাথ আস্তে আস্তে উঠে দাঁড়ালো। হাত সামনে এনে বলে উঠল, আয় এবার। মহন্ত দৌড়ে এসে বিশ্বনাথকে মারতে যাবে, অমনি বিশ্বনাথ সজোরে এক ঘুষি মারল মহন্তের চোয়ালে। মহন্ত দ্রুত গতিবেগে ছিটকে গিয়ে টেবিলে ঠক্কর খেয়ে মাটিতে পড়ে গেল। চোখ বুজে নিল মহন্ত। কিরণ দৌড়ে গিয়ে মহন্তের মাথা কোলে নিয়ে বলতে থাকলো, কথা বল কথা বল, চোখ খোল ভাই, চোখ খোল, চোখ খোল না ভাই। সূর্যনারায়ণ আস্তে আস্তে এসে দাঁড়ালো বিশ্বনাথের পাশে। বিশ্বনাথ হাত মুঠো করে বলে উঠল, ও অজ্ঞান হয়ে গিয়েছে, পুরো 2 ঘন্টা পর উঠবে। কিরণ রেগে গিয়ে বলে উঠল, বিশু, তুই শেষ, পিস পিস করে কাটবো তোকে আমি, আমার শিকারকে তুই ছিনিয়ে নিতে পারবি না। এই বলে উঠে দাঁড়ালো কিরণ। বিশ্বনাথ বলে উঠল, অ্যারেস্ট হয়ে যা,
এটাই তোর পক্ষে মঙ্গল। 3 দিনে সব ধ্বংস করে দিয়েছিল, তাই তো 3 দিনের খেলায় ওদের মেরে যাচ্ছিলাম। তুই যাকে বাঁচাচ্ছিস ও কত বড় খুনি জানিস? আরে ও আমাদের চোখের সামনে আমাদের মা বাবাদের কাকাদের মেরে দিয়েছে রে। গ্রামের মেয়েদের যে ওই শয়তানটা। জানি, কিন্তু এটাও জানি যে তোরা প্ল্যান করে একটা নিরীহ মেয়েকে ফাঁদে ফেলেছিলি। তুই নিজে ওই মেয়েটাকে কেন কষ্ট হলো না তোর তখন? আমি প্রতিশোধের জন্য সব করতে পারি, মেয়েকেও ছাড়বো না আমি। কেন রে? তোর গ্রামের মেয়েগুলো মেয়ে, আর ওই মেয়েটা মেয়ে নয়? ওই মেয়েটা তো নির্দোষ ছিল, সেও তো নিজের পেটের দায়ে কাজের জন্য যাতায়াত করতো। তার কষ্টটা কি কষ্ট নয়? তোর প্রতিশোধটাই কি সব হয়ে গেল? যেখানে একটা মেয়েকে স্বীকার করলি তোরা, তোরা যদি পাপের পদনে বেছে নিয়ে তোরা যদি আমার কাছে সাহায্যের জন্য এসে যেতিস, আমি নিঃসন্দেহে তোদের সাহায্য করতাম। কিন্তু তোরা ওটা করিসনি তোরা ওটা। ঠিকই বলেছিস তুই বিশ্বনাথ, ঠিকই বলেছিস। আমরা অনেক বড় দোষ করে ফেলেছি। নে নে, এবার আমাদের অ্যারেস্ট করে নিয়ে চল। এই বলে আস্তে আস্তে এগিয়ে এসে হাত দুটো সামনে তুলল কিরণ। বিশ্বনাথ সূর্যনারায়ণের দিকে তাকিয়ে কিছু একটা বলতে যাবে অমনি সজোরে ছুরি ঢুকিয়ে দিল বিশ্বনাথের পেটে কিরণ। সূর্যনারায়ণ এক ঘুষি মারবে কিরণকে, অমনি কিরণ রাগের দৃষ্টিতে তাকালো তার দিকে। সূর্যনারায়ণ হতচকিত হয়ে গেল। তুই খতম বিশ্বনাথ, তুই খতম। ভেবেছিলাম তোকে রাখবো, কিন্তু এখন দেখছি তোকে আর রাখা যাবে না। এই বলে ছুরিটি বের করে দিল। বিশ্বনাথ আর্তনাদ করে উঠল। অমনি বিশ্বনাথ ছুরিটি ধরে নিল। কিরণ শরীরে যত শক্তি আছে সমস্তটা লাগিয়ে দিতে থাকলো, কিন্তু ছুরি আর এগিয়ে নিয়ে যেতে পারছে না। বিশ্বনাথ ছুরিটি ধরে রেখেছে, বলে উঠল, পারবি না, হার মেনে নে। কিরণ অবাক ভাবে তাকালো বিশ্বনাথের মুখের দিকে। বিশ্বনাথ সজোরে এক ঘুষি মারল কিরণের বুকে। দূরে ছিটকে গিয়ে পড়ল কিরণ। বিশ্বনাথ ব্যথায় কুঁকড়ে গেল, তবুও সে চুপ থাকলো না। বিশ্বনাথ রাগের দৃষ্টিতে তাকালো সূর্যনারায়ণের দিকে, বলে উঠল, এরপরে আপনার। এই বলে কিরণের কাছে গিয়ে গলায় চেপে ধরল। সজোরে এক ঘুষি মারল চোয়ালে। কিরণ দূরে গিয়ে পড়ল। কিরণ ব্যথায় ছটফট করতে থাকলো, মুখ বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে তার। বিশ্বনাথ এসে দাঁড়ালো তার কাছে, বলে উঠল, চল এবার। একটি গুলি এসে কিরণের কপাল ভেদ করলো। তৎক্ষণাৎ মারা গেল কিরণ। দূরে মহন্তের বুকেও এসে একটি গুলি লাগলো। ছটফট করতে করতে সেও মারা গেল। বিশ্বনাথ অবাক হয়ে তাকালো সূর্যনারায়ণের দিকে। হাতে তার পিস্তল রয়েছে। বিশ্বনাথ দাঁড়িয়ে বলল, ইউ ইডিয়েট, কেন মারলেন এদের? ওরা বেঁচে থাকলে আমার দোষী প্রমাণ হয়ে দাঁড়াতো। খেলা শেষ করলাম। বিশ্বনাথের হাত মুঠো হয়ে এলো। এই অফিসার, তুই জানিস না কার সাথে পাঙ্গা নিতে যাচ্ছিস। আমার কত বড় বড় লোকের সাথে চেনা আছে, তুই ধারণাও করতে পারছিস না। গেলে দেবে তোকে। আর তুই আমাকে চিনিস না। এই বলে দ্রুত গতিবেগে গিয়ে কলারে ধরে বলল, চল এবার হাজতে। 14 দিন পরেও কোনো প্রমাণ জোগাড় করতে পারল না। ফলে সূর্যনারায়ণ জামিন পেয়ে গেল। মুচকি হাসি দিয়ে বাইরে বেরিয়ে এলো সে। বিশ্বনাথ গম্ভীর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকলো। সূর্যনারায়ণ শয়তানি হাসি দিয়ে বলল, দেখা হবে অফিসার, খুব শীঘ্রই আমাদের দেখা হবে, কারণ এরপর আসল অজগর সাপের তাণ্ডব শুরু হবে। আসি। এই বলে চলে গেল সূর্যনারায়ণ। চুপ হয়ে থাকলো বিশ্বনাথ। বিকেলে ফাইল নিতে এসে ভাড়া বাড়িতে একটু বিশ্রাম নিল বিশ্বনাথ। ঘুম থেকে উঠে মোবাইলের দিকে চোখ ফেরাতেই দেখতে পেল মিমি কল করছে। বিশ্বনাথ কল তুলে বলল, হ্যালো মিমি। হ্যালো বিশ্বনাথ, কেমন আছিস?
আপাতত অনেকটা সুস্থ আছি। কলের ওই পাশ থেকে হৈমন্তী দেবী বললেন, বিশু, খুব চিন্তা হচ্ছে আমার। তুই বাড়ি ফিরে আয় বাবা, তোকে আর এই চাকরি করতে হবে না। বাড়ি ফিরে আয়। বিশ্বনাথ মৃদু হাসল, বলে উঠল, মাগো, রিস্ক তো নিতেই হয়েছিল, কারণ একটা বোন যে আমার দিকে কেঁদে কেঁদে তাকিয়েছিল। কিভাবে আমি দায়িত্ব থেকে পালিয়ে যেতাম? তোমার বিশু যে কথার খেলাপ করে না। মা জানো, ওই বোনটা কারোর কাছে শান্ত হচ্ছিল না, শুধু আমাকে সে শান্ত হয়ে পুরো কথা বলেছিল। মাগো, বোনটা আমায় ভরসা করেছিল যে আমি পারবো এই খুনিকে উচিত শাস্তি দিতে। কে আর জানতো খুনি একজন ছিল না। এই বলে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলল বিশ্বনাথ। হৈমন্তী দেবী বললেন, আমার খুব চিন্তা হয় বিশু, খুব খুব চিন্তা হয়। আমি কিভাবে শান্ত থাকবো বলে দে আমায়। বিশ্বনাথ চুপ হয়ে থাকলো কিছুক্ষণ, তারপর বলে উঠল, তাহলে কি চাও তুমি? মিমি তোর বন্ধু, তাকে তোর কাছে পাঠাতে চাই। মিমি? তোর কাকুদের কাছে আমি দিব্যি থেকে যেতে পারবো। কালকেই আমি মিমিকে পাঠিয়ে দেব তোর কাছে। ঠিক আছে মা, তাই হবে, পাঠিয়ে দিও। এরপর কিছুক্ষণ খুব কথা বলল বিশ্বনাথ নিজের মায়ের সাথে এবং মিমির সাথে। পরদিন সকালে একটি বেঞ্চের এক পাশে নাসিয়া আর এক পাশে বিশ্বনাথ রয়েছে। ধন্যবাদ দাদা। আমি জানি না আমি কিভাবে আপনাকে ধন্যবাদ জানাবো। আপনি জীবনটাকে বাজি রেখে আমার জন্যে। বিশ্বনাথ নাসিয়ার মুখমণ্ডলের দিকে তাকালো। চোখ ছলছল হয়ে এসেছে তার, মাথা নিচু করে রেখেছে সে, দু এক ফোঁটা চোখের জল গড়িয়ে পড়ছে। বিশ্বনাথ বলে উঠল, আমি তো তোমায় বোন বলেছি, তুমি আমায় দাদা। ভরসা করতে পারবে আমায়? নাসিয়ার চোখে জল। বিশ্বনাথের দিকে তাকালো, বলে উঠল, খুব ভরসা করি দাদা, খুব খুব। বলুন কি করতে হবে? বিশ্বনাথ দূরে তাকালো। মিমি এসে দাঁড়ালো তাদের কাছে, পরনে চুড়িদার, কোকড়ানো চুল, সুন্দর মুখমণ্ডল। কে আপনি? আমার বন্ধু। আজ থেকে মিমির সাথে থেকো তুমি। দাদা আর বোন মিলে খুব মজা করব। জানো নাসিয়া, আমার একটা বোনকে বাড়িতে ফেলে এসেছি। আমারও একটা বোন আছে, কিন্তু কোনোদিন তার সাথে মন খুলে গল্প করতে পারিনি। এই বলে চুপ হয়ে থাকলো বিশ্বনাথ। আমি তোমার পাশে থাকবো নাসিয়া। আজ থেকে আমি তোমার আর এক দিদি। বিশ্বনাথ, আমি আর তুমি ঘুরু ঘুরু হব, একসাথে অনেক গল্প করব, সিনেমা হলেতে গিয়ে সিনেমা দেখব। তোমার সাথে যা হয়েছে সেটা আর ধরে রাখা চলবে না, জীবনে এগিয়ে যেতে হবে। নাসিয়া বোন আমার, তুমি কি রাজি আমাদের সাথে থাকতে? নাসিয়ার চোখে জল গড়িয়ে পড়তে থাকলো। দ্রুত গিয়ে মিমিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলো। মিমি আস্তে আস্তে পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, আর ভয় নেই, কোনো ভয় নেই। আমি রাজি, আমি রাজি। তোমাদের মতো দিদি আর দাদা পেয়ে আমি ধন্য। তোমরা যে আমায় আপন করে নিয়েছো, এটাই আমার কাছে খুব খুব খুশির ব্যাপার। অনেক ধন্যবাদ। বোকা মেয়ে, ধন্যবাদ বলবে না। নাসিয়া বিশ্বনাথের দিকে তাকালো। আস্তে আস্তে সামনে এলো তার, হাত জোড়ো করে বলতে থাকলো, দাদা, আমার প্রিয় দাদা, সারা জীবন আমার পাশে থাকবেন তো? বিশ্বনাথের চোখে জল চলে এলো, বলে উঠল, বিশ্বনাথ সদা তোমার পাশে থাকবে, কোনো বিপদ আসতে দেবে না। দাদার উপর ভরসা রেখো। নাসিয়ার মুখেতে এবার মৃদু হাসি ফুটে উঠল, চোখে জল, কিন্তু মৃদু হেসে চলেছে সে। বিশ্বনাথ এটা লক্ষ্য করল। বিশ্বনাথও মৃদু হাসি দিয়ে বলে উঠল, আমার প্রিয় বোন নাসিয়া। চোখে অশ্রুর জল, হায় রে ছলো ছল। চোখে অশ্রুর জল, হায় রে ছলো ছল। একটা বোন পেয়ে
জলের চোখে অশ্রুর জল, হায় রে ছলো ছল চোখে অশ্রুর জল, হায় রে ছলো ছল। দুই বছর পর। এই বুড়ি, শোন এদিকে। বলো প্রভু। বিশ্বনাথের একমাত্র সম্বল ওর মা। বাপ আগেই পটল তুলেছে, তুই ওর মাকে মেরে ফেল। ও দুর্বল হয়ে পড়বে, কষ্ট পাবে, আর তারপর বুঝবে আমার জায়গায় হাত বাড়ানোর কতটা ক্ষতিকর হয়ে থাকে। ঠিক আছে, এই কাজ আমি বেশ ভালোভাবেই পালন করব। মেরে দেব ওর মাকে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অহনা এসে দাঁড়ালো একজন ব্যক্তির সামনে। ব্যক্তিটি অন্যদিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়েছিল। একটি সিংহ ব্যক্তিটির পাশে রয়েছে। হুঙ্কার দিয়ে উঠল সে। তবে এবার প্ল্যান কি? মাহিন, টার্গেট মনোহর। প্ল্যান শুরু হবে, বিশাল প্ল্যান। তবে মনোহরের থাকাটা খুব জরুরি। বুঝতে পারছি, কি করতে হবে? ব্যক্তিটি মুচকি হাসি দিল। এতক্ষণ আপনারা শুনছিলেন বিশ্বনাথ দ্বিতীয় ভাগ। যুক্ত থাকবেন এই ইউনিভার্সের সাথে। চরিত্রগুলির ভয়েস দিয়েছেন মৃন্ময় মাহাতো, কৌশিক দত্ত, মৃন্ময়ী করা, উদিশ পাত্র, রিমি ঠাকুর, দেবদুলাল মুখার্জি, পুলকেশ মাহাতো, শাহিদা শান্তা, সুস্মিতা পাল এবং আমি। পরিচালনায় রয়েছেন মৃন্ময় মাহাতো। কথকের কণ্ঠে রয়েছেন মৃন্ময় মাহাতো। সূত্রধরে আমি শর্মিষ্ঠা পরামানিক।